সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সনদ বাস্তবায়ন নিয়ে বিপরীত অবস্থানে অনড় দলগুলো। বিএনপি বলছে আপত্তি আমলে না নিলে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে না দলটি। আর দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা জামায়াতের। এনসিপি বলছে নিজেদের স্বার্থ হাসিলে জুলাই সনদকে জিম্মি করছে বিএনপি জামায়াত। অর্থ উদ্ধারে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ শুরু করেছে সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক এবং সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থ ফেরানোর প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় রাজনৈতিক সরকারের শক্ত ভূমিকা নিতে হবে বলে মনে করেন গভর্নর। অর্থনীতিবিদরা বলছেন নতুন করে অর্থ পাচার বন্ধে পদক্ষেপ নিতে হবে নির্বাচিত সরকারকে। সরবরাহ ও চাহিদার কথা মাথায় রেখে খেজুরের আমদানির ওপর শুল্ক কর কমানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে শুল্ক সুবিধা দিলেই হবে না, ভোক্তার স্বার্থে বাজার সিন্ডিকেট ভাঙার তাগিদ অর্থনীতিবিদের। নিউমোনিয়া বিশ্বব্যাপী বছরে 8 লাখের বেশি শিশুর প্রাণ কেড়ে নেয়। দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে এ রোগ। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থাও নাজুক। দেশে প্রতি বছর প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়। উচ্চ ঝুঁকিতে আছেন বয়স্করাও। এদিকে নিউমোনিয়ার ধরন বদলে যাওয়ায় কার্যকারিতা হারাচ্ছে দেশের প্রচলিত টিকা। তাই নতুন প্রজন্মের টিকা ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। এবার শুনবেন বিস্তারিত। গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। ভয় ভোটকে তো ভয় পাচ্ছ কেন? তাহলে তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের আহ্বানে একসঙ্গে বসেনি দলগুলো, উল্টো পাল্টাপাল্টি বক্তব্যে সরব নেতারা। বিএনপি নির্বাচন নিয়ে মনোযোগী হলেও রাজপথে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো। নির্বাচনের আগে গণভোটের বিরোধী বিএনপি সনদের আদেশ ও সংবিধানে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের সুপারিশকে ইয়াহিয়া খানের ফরমানের সঙ্গে তুলনা করছেন দলটির নেতারা। আপত্তি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে মানবে না দলটি। এটা তো এখন হয়ে দাঁড়ায় যাচ্ছিল যে ইয়াহিয়া খানের 70 সালের নির্বাচন একটা এলএফও দিয়েছিল। এলএফ হলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমাদেরকে সেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক কাজ করতে হবে। এটা তো পাকিস্তান না, এটা তো বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। গুটি কয়েক লোক বলবে আর সেইটা আমাদের মানতে হবে। তাহলে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার থাকলে কেমন করে? তা ওনারা যদি ইয়াহিয়া খানের মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে তো আমাদের কিছু করার নেই। ওটা তো আমরা কবে ওটাকে ফেলে দিচ্ছি। অন্যদিকে দ্রুত সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোট দাবিতে অনড় জামায়াত। দাবি আদায়ে আলোচনার দুয়ার খোলা রাখার পাশাপাশি রাজপথে সক্রিয় সমমনা 8টি দল। সমাধান আলোচনার মাধ্যমে হইতে পারে, এই রাস্তা মুক্ত আছে। তবে আলোচনার নামে আবার টাইম ক্যাপনের সুযোগ নেই। আপনি টাইম ক্যাপন করতে করতে এমন জায়গায় নিয়ে যাবেন, বলবে যে এখন আর ফেব্রুয়ারির নির্বাচন আগে টাইম নেই। এই ফাঁদও কিন্তু জনগণ পা দিবে না। এই জন্য আমরা রাজপথে আসি, জনগণকে সাথে নিয়ে আমাদের দাবি আদায় করব। তবে গণভোট যখনই হোক নোট অফ ডিসেন্ট ছাড়া দ্রুত সনদ বাস্তবায়নের আদেশ চাই এনসিপি। দলগুলোর সমঝোতা না হলে সংঘাতের আশঙ্কা এই নেতার। দুই বড় দল তারা আসলে জুলাই সনদকে জিম্মি করেছে এবং জিম্মি করে আসলে নিজ নিজ যে রাজনৈতিক স্বার্থ সেটা আদায় করতে চাচ্ছে। সনদের জন্য আমরা রাজপথে যেতে চাই না। গোল টেবিলে আলোচনাটা শেষ হয়েছে, এখন গোল টেবিলে শেষ করতে হবে। কিন্তু তা না করে যদি রাজপথে চলে যায় রাজনৈতিক দলগুলো, তাহলে তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে, যেটা খুবই দুঃখজনক এবং খুব উদ্বেগজনক হবে। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, সাংবিধানিক ভিত্তি লাগবে, এটা বাংলাদেশের জনগণের দাবি। যদি সরকার এটা না করে, রাজনৈতিক দলগুলো যদি না করতে দেয়, তাহলে জনগণই রাস্তায় নামবে। আপত্তি থাকলেও শেষ পর্যন্ত নিজেদের স্বার্থেই দলগুলো সরকারের সিদ্ধান্তের বাইরে যাবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। আলটিমেটলি যদি ডক্টর ইউনূস বলে যে আপনারা যেহেতু নিজেরা ঠিক হবেন না, তাহলে আমি চলে যাই, তখন যাবে কোথায় সবাই? হ্যাঁ, তাকে যদি ওই সিচুয়েশনে আপনি নিয়ে যান যে সে রিজাইন করে ফেলা, তখন তো সবার জন্য বিপদ। সব পক্ষের প্রত্যাশা সমন্বয় করে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা বিশ্লেষকদের।
বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে এবার কোমর বেঁধে নেমেছে অন্তর্বর্তী সরকার। মূলত পাচার হওয়া অর্থে ট্যাক্স হ্যাভেন, দেশে বাড়ি কেনা সহ নানা খাতে বিনিয়োগ করেছে অপরাধ চক্র। আর্থিক খাত সংস্কারে গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সবশেষ ১৬ বছরে পাচার হয়েছে প্রায় ২৮ লাখ কোটি টাকা। এসব অর্থ ফেরাতে দেশের অভ্যন্তরীণ সরকারি দফতরগুলোকে একটি পয়েন্টে নিয়ে আসার পাশাপাশি লবিং করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ফার্ম ও সংস্থার সঙ্গেও। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমাদের নিজেদের সক্ষমতাটা বাড়াতে হবে, কারণ এটা তো একটা নতুন এরিয়া। আমরা কিন্তু আগে এই লাইনে কোনোদিন কাজ করিনি। বিদেশ থেকে টাকা উদ্ধার এই স্কেলে কোনোদিনও হয়নি। তো এই প্রক্রিয়াটা আমাদের আরও ভালোভাবে রপ্ত করতে হবে। আমাদের যে ইন্টার মিনিস্ট্রিয়াল এজেন্সিগুলো আছে, তাদের যে কর্মদক্ষতা, তাদের যে ইন্টারঅ্যাকশনগুলো, সেটাকে আরও ইমপ্রুভ করতে হবে। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী। অন্তর্বর্তী সরকার কার্যক্রম শুরু করলেও কবে নাগাদ উদ্ধার হবে সে প্রশ্নের উত্তর নেই গভর্নরের কাছেও। তবে নতুন করে অর্থ পাচার বন্ধে সরকারকে আন্তরিক হতে হবে বলছেন অর্থনীতিবিদরা। একটা আইনগত প্রক্রিয়া বাংলাদেশে কতদিন লাগে, বিদেশেও সেরকমই সময় লাগে। এটা ৩, ৪, ৫ বছর লাগে সাধারণত। কাজে এই ইন্টারিম গভর্নমেন্টের এই যে পলিটিক্যাল স্পেসের মধ্যে তো সম্ভব নয়। কাজে এটা আমরা যতখানি সম্ভব এটাকে আগিয়ে দিবে সরকার। বাংলাদেশ থেকে উদ্ধার করার চিন্তা না করি, এখন যাতে বাইরে না যায় সেটার জন্য আমি চেষ্টা করব। কিন্তু আমি এখন কি যাচ্ছে না বাইরে? প্রত্যেকটা সরকার যখন যে থাকে সে বলে যে আমি সব কিছু ঠিক করছি, কিন্তু যখন আপনার নতুন সরকার আসে তখন এটা বাইরে হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতি ও আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ এর দুর্নীতিও অর্থ পাচারের সহায়ক হিসেবে কাজ করেছে বলেও অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর লক্ষ্যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মহলের সাথে যে দিন দরবার চলছে সে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে প্রকৃতভাবে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে হলে রাজনৈতিক সরকারের প্রত্যক্ষ সদিচ্ছা একান্তভাবে প্রয়োজন বলে মনে করেন তিনি। বছর জুড়েই দরকারি খেজুরের চাহিদা বাড়ে রমজানে, আর সেই বাড়তি যোগান নিশ্চিতে মাস তিনেক আগে থেকেই শুরু হয় আমদানিকারকদের তোড়জোড়। বাংলাদেশ ফ্রেশ ফ্রুট অ্যাসোসিয়েশন ও ইম্পোর্টার্সের তথ্য, রমজানে দেশের চাহিদা থাকে প্রায় ৮০,০০০ মেট্রিক টন খেজুরের। এবার পণ্যের যোগান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ একদিকে যেমন রয়েছে উচ্চ শুল্ক কর, অন্যদিকে রয়েছে সময় মতো ঋণপত্র খোলার চাপ। রমজানে খেজুরের চাহিদাটা আপনার 10 গুণ বেড়ে যায়। সেই চাহিদা পূরণের জন্য আমাদের আমদানিটা একটু স্বচ্ছ থাকুক। রমজান মাস উপলক্ষে আমাদের গভর্নমেন্ট যদি আমাদের ট্যাক্সটা কমায়, তারপরে আদার্স যেই কস্টিংগুলো আছে এগুলো যদি কমিয়ে দেয়, তাহলে অবশ্যই রমজান মাসে এবার দামটা কিছুটা হলেও সহনশীল পর্যায়ে আশা করতেছে আমরা থাকবে। বর্তমানে খেজুরের দাম একটু বাড়তি থেকে কমবো কিনে এটা আমরা আসলে জানি না। এ অবস্থায় ভোক্তা বাজার বিবেচনায় খেজুর আমদানিতে শুল্ক কর কমানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। মোট ৫৭.২% শুল্ক করের মধ্যে আগামী ৩১শে মার্চ পর্যন্ত আমদানি শুল্ক ২৫ থেকে ১৫, নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩% সম্পূর্ণ প্রত্যাহার ও উৎসে কর ১০ থেকে কমিয়ে ৩% করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, রমজানকে ঘিরে খেজুর নিয়ে যেন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, এজন্য এখন থেকেই কাজ করতে হবে প্রশাসনকে। যে সিন্ডিকেশনটা হয় বা রোজার আগে যে সিন্ডিকেশনটা হয় সেটা ভাঙাটা খুব জরুরি। কিন্তু এইবার একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হলো যে এই সময়টাতে কিন্তু রোজার আগে নির্বাচন হবে, এবং নির্বাচনের ডামাডোলে দেখা যায় যে সিন্ডিকেট আবার শক্তিশালী হচ্ছে, মাথাচড়া দিয়ে উঠছে। যে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো আছে, তো তারা যেন একটা বড় পরিকল্পনা তৈরি করে, যাতে করে এই রমজানের সময়ে এই খেজুরকে কেন্দ্র করে বিশেষ কোনো সিন্ডিকেট তৈরি না হয়। কারণ পরিকল্পনাটা এখনই করতে হবে। শুধু খেজুর নয়, অন্য ফলমূলের বাজারও যেন আসছে রমজানে স্বাভাবিক থাকে, সেই পরিকল্পনা সাজানোর তাগিদ বিশ্লেষকদের। কারো মুখে অক্সিজেন মাস্ক, কারো চলছে নেবুলাইজেশন, আর হাতে ক্যানোলা। হাসপাতালের বেড়ে কঠিন সময় পার করছে কোমলমতিরা। বাংলাদেশ শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে ভর্তি এই শিশুদের কারো বয়স পেরিয়েছে সবে 2 বছর, কেউ আবার মাত্র কয়েক মাস হলো এসেছে পৃথিবীতে। অর্থাৎ অধিকাংশই 5 বছরের কম বয়সী। জন্মের পর বেশিরভাগ সময়ই এদের কেটেছে হাসপাতালে। জ্বর আসছিল, তো জ্বর থেকেই জ্বরটা ছাড়ে না,
তারপরে আমরা বড় ডাক্তারকে দেখাই আর কি। আর একটু জ্বর এলে আমরা ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইতাম, কমে যেত, কিন্তু ইদারিং 5-6 দিন আর কমে নাই। এই কমে এবারে পরে 2 দিন আগে ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে। হালকা ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, শুধু দেখবো মানে কাশটিছে তার মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, মানে এত আকারে শ্বাসকষ্ট যে অক্সিজেন না ছাড়া ওর কোনো মানে ইয়েই হয় না। গবেষণা বলছে দেশে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া, যাদের 28%ই হেরে যেতে হয় এই রোগের কাছে। আইসিডিডিআরবি-এর তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়, আর হাসপাতালে ভর্তি হয় প্রায় 7 লাখ। চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে ভয়াবহ রূপ নেয়া নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জোর দিতে হবে টিকার উপর। তবে শঙ্কার বিষয়, দেশে যে প্রচলিত টিকা আছে ব্যাকটেরিয়ার ধরন বদলে যাওয়ায় অনেক ক্ষেত্রে সুরক্ষা দিতে পারছে না সেটি। তাই আরও কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে নতুন প্রজন্মের পিসিভি টিকা নেওয়া জরুরি বলে জানান তারা। এই রোগ প্রতিরোধ করার জন্য শুরুতে কিন্তু যারা আমরা ভ্যাকসিনটা দিই শিশুকালের সময়, সেই ভ্যাকসিনটা কিন্তু বাচ্চাদেরকে দেওয়া হয়। অনেক বয়স্কদের যারা আছে তাদের বারবার করে এরকম শ্বাসকষ্ট হয় বা ঠান্ডা লেগে যায় অথবা এই ধরনের সংক্রমণ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ইয়ারলি ভ্যাকসিন কিন্তু দিয়ে থাকি, সেটা কিন্তু অনেকটুকু ভালো কাজ করে। PCP10টা আসলে আমাদের সেরো কনভার্সন হয়ে যাচ্ছে কিনা, আপগ্রেড যেমন PCP13 বা 23 এটা কি ইপিআইতে শিডিউলের ভিতরে আমরা নিতে পারি কিনা, আমার মনে হয় সময় চলে আসছে এই ব্যাপারটাকে খতিয়ে দেখার। শুধু শিশুরা নয়, নিউমোনিয়ার ঝুঁকিতে আছেন বয়স্করাও। তাই 60 বছরের বেশি বয়স হলে ও দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগলে বাড়তি সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। যাদের বয়স 65 বা তার বেশি, তাদের জন্য নিউমোনিয়া কিন্তু ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে নিউমোনিয়ার সাথে সাথে যেসব এল্ডারলি পেশেন্ট বা বয়স্ক পেশেন্টদের ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ, এই ধরনের রোগে আক্রান্ত, তাদের কিন্তু নিউমোনিয়া একটা বাড়তি ঝুঁকি যোগ করে। ঋতু পরিবর্তনের এই সময়ে নিউমোনিয়া আক্রান্তের সম্ভাবনা বেশি জানিয়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।